বাদরামি বলে না, এগুলো বাদরামি বলছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজেন্সি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কাউকে চড় মানিনি, যেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি। কাউকে চড়, সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে একটা ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক, আমি তো নেমে প্রতিবাদ করবোই, প্রতিবাদ করেছি। শুনলেন তো অধীর রঞ্জন চৌধুরীর কথা। তার কোনো কথাতেই তাকে বিশেষ বিচলিত হচ্ছেন বলে সেটা মনে হচ্ছে না। তবে আবার এটাও ঠিক, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে তাকে টেনশন হচ্ছে, বিরোধী দেখলেই ধাক্কা মারতে ইচ্ছা করছে, কারণ নিজেরই গড়ে তিনি কি টলমলো, তাই জন্যই কি সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, যেই হোক না কেন, তাকে দেখেই তার ধাক্কা মারতে ইচ্ছে করছে। এই প্রশ্নটা একদিকে আসছে, তার কারণ আপনাদেরকে একবার ছোট্ট করে বলে দিই। এটা তো গেলে একদম সাম্প্রতিক ঘটনা, আরেকটু পিছিয়ে যান 2015 সালেও যদি আমরা তাকাই, কেননা এই জায়গা থেকে তার যারা সঙ্গী সাথী, তার যারা সমর্থক, বলতেই পারেন যে তিনি তো এরকমই, দাদা তো এরকমই, তারা বলতেই পারেন। তাই এই ছবিটাও একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। 2015 সালে একটি নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে, একটি জোড়া খুনের ভিত্তিতে, না মাফ করবেন, সেটি আরও একটি ঘটনা। তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এক পড়ুয়া, এক স্টুডেন্টের মৃত্যুতে মুর্শিদাবাদ জ্বলে উঠেছিল, উত্তপ্ত হয়ে উঠেছিল 2015 সালে। বিক্ষোভ হয়েছিল, এমনকি গোটা মুর্শিদাবাদে প্রায় 12 ঘন্টা একটা বন্ধ ডাকা হয়, শাটডাউন ছিল মুর্শিদাবাদের বিভিন্ন অংশ। লাগাতার বিক্ষোভ চলছিল, এমনই একটা বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে। এবং পুলিশের সঙ্গে যখন কার্যত একটা কথা কাটাকাটি, ধস্তাধস্তি অবস্থা, সেই সময় হঠাৎই দেখা যায় যে অধীর রঞ্জন চৌধুরী নিজের পোশাক খুলে ফেলছেন এবং তার কিছু বক্তব্য ছিল সেখানে। কেউ কেউ বলে থাকেন কিছু বক্তব্য উস্কানিমূলক ছিল, কেউ কেউ এটাও বলে থাকেন। যাই হোক, এটাও একটা দিক। এবার এটাতে কেউ কেউ বলতেই পারেন যে তিনি তো এরকমই। আবার তার আরও একটা পর্দা রয়েছে, তার কারণ সিপিএম আমলে যখন একটা বিশাল সন্ত্রাস চলছে মুর্শিদাবাদের মাটিতে, রক্তাক্ত সন্ত্রাস চলছে, সেই সময় অধীর চৌধুরীর দাপটের সঙ্গে সেটাকে লড়াই করেছিলেন, এই দাবিও অনেকে করে থাকেন। কাজেই তার এরকম একটা পর্দা রয়েছে। কিন্তু আসলে অধীর রঞ্জন চৌধুরী কীরকম, আসল বিষয়টা কি, তার সঙ্গে যারা প্রাক্তন সঙ্গী, যারা আজ কংগ্রেস ছেড়েছেন, তারও সঙ্গ ছেড়েছেন, তাদের বিশেষ কোনো দায় নেই কোনো কিছুকে ধামা চাপা দেওয়ার। তারা কি বলছেন একবার শুনুন। আসলে চাপে তো আছেন, একমাত্র সিট যেটা কংগ্রেসের জেতার সম্ভাবনা থাকছিল, কিন্তু সেই সম্ভাবনা চলে যাচ্ছে, সেটা বুঝেই বোধহয় মেজাজটা হারাচ্ছেন। কিন্তু মেজাজ হারিয়ে লাভ নেই, নির্বাচন দুয়ারে, মেজাজ ঠান্ডা রাখুন অধীরবাবু এবং ইলেকশনটাকে লড়াই করার চেষ্টা করুন, কেন বিজেপি এবার টক্কর দিচ্ছে বহরমপুরের আসনে, এটা মনে রাখবেন। অধীরবাবু অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ, উনি এটাকে আগাম আঁচ করতে পারছেন। দেখুন, মানুষ অত বোকা নয়। যেভাবে ইউসুফ পাঠানের মতন একটা বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দেওয়া অধীরবাবুর মতন একজন প্রার্থীর বিরুদ্ধে, মানুষ এটা সমস্তটাই ধরে নিতে পারছে যে সম্পূর্ণটা একটা ওয়াক ওভারের জায়গায় তৃণমূল অধীরবাবুকে দিতে চেয়েছেন। কিন্তু সাধারণ মানুষ বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টিকে সেখান থেকে জেতাবে। অধীরবাবু সেটা আঁচ করতে পেরেই অধীরবাবু মেজাজ হারাচ্ছেন, কখনো একে মারতে যাচ্ছেন, কখনো তাকে মারতে যাচ্ছেন, কখনো কোনো প্রশ্ন শুনে রেগে যাচ্ছেন। আমি ইনফ্যাক্ট এটাও শুনেছি যে সাংবাদিকদের সাথেও দুর্ব্যবহার করে ফেলছেন বিভিন্ন সময়। অধীরবাবুর থেকে এগুলো কাম্য নয়। দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, এইটুকু আশা রাখবেন। শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন সঙ্গীদের কথা। সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনিও অধীর রঞ্জন চৌধুরীর দলে ছিলেন একসময়। কৌস্তব বাগচি, তিনিও অধীর রঞ্জন চৌধুরীর দলে ছিলেন। অধীর রঞ্জন চৌধুরীর নামে জয়ধ্বনি দিয়ে একসময় মাঠ ময়দান কাঁপাতেন। তারাই এখন কি বলছেন, যে অধীর রঞ্জন চৌধুরী কী কারণে এইভাবে বারবার মেজাজ হারাচ্ছেন, আপনারা শুনলেন। কিন্তু এখানেই কিন্তু এই প্রসঙ্গ শেষ হচ্ছে না। এই প্রসঙ্গ আরও একটা বাঁক নেয় অধীর রঞ্জন চৌধুরীর বর্তমান আচরণ বামেদের সম্পর্কে দেখলে। মানে বিজেপিকে দেখলে বা তৃণমূলকে দেখলে আজকাল অধীরবাবুর প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, ধাক্কা মেরে দেন সরাসরি। কিন্তু মুর্শিদাবাদ জেলা, যে জেলায় অধীরবাবুর দলের কর্মীরা সিপিএমের হাতে সবচেয়ে বেশি খুন হয়েছে, সিপিএমের সঙ্গে কংগ্রেসের তিক্ততা এই রাজ্যে মুর্শিদাবাদ জেলায় বরাবর সবচেয়ে বেশি থেকেছে, সেই জেলায় সিপিএমের পতাকা দেখলে অধীরবাবুর আর রাগ হচ্ছে না। গলায় সিপিএমের লাল উত্তরীয় পরে ঘুরতে তার কোনো অসুবিধা হচ্ছে না। সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিমের হয়ে ভোট চাইতে মানুষের কাছে তার আর কোনো অসুবিধা হচ্ছে না। সিপিএমকে দেখলে আজকাল আর রাগ হয় না, আজকাল আর তিনি মেজাজ হারান না। বিজেপি আর তৃণমূলকে দেখলে মেজাজ হারান। একবার একটু সিপিএম জমানার
একটু পরিসংখ্যানটা দেখে নেব, অধীর চৌধুরীর সঙ্গে কত কিছু ঘটেছে, কংগ্রেসের সঙ্গে কত কিছু ঘটেছে। লাল রোষে অধীর, 2005 সাল বহরমপুরে জোড়া খুনের মামলা, বহরমপুরে জোড়া খুনের মামলা 2005 সালে সেই জোড়া খুনের মামলায় অধীর রঞ্জন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। অধীর চৌধুরীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারির পর প্রায় মাসখানেক জেলও খাটানো হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর মতন এইসব লোকজনের বাইরে থাকা উচিত নয়, এরা নাকি এতটাই বিপজ্জনক। বুদ্ধদেব ভট্টাচার্য ঔদ্ধত্য ভরে বলেছিলেন। একবার নয়, অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই 1996 সাল নবগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু তখনও তাকে গ্রেফতার করা হয়। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরীকে জিতে আসতে হয়েছিল। জেল থেকে ভোটে লড়ে অধীর রঞ্জন চৌধুরী জিতে এসেছিলেন সিপিএমের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনে যে সাফল্যের যাত্রাপথ যে সময় থেকে শুরু, মানে তার আগে যে সময় তিনি আরএসপির সঙ্গে ছিলেন বা নকশালদের সঙ্গে ছিলেন সেই সময়ের কথা বাদ দিলে, যখন থেকে নির্বাচনী রাজনীতিতে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন তখন থেকেই তিনি বামেদের এবং তথা বিশেষ করে সিপিএমের সন্ত্রাসের শিকার। সিপিএমের বিরুদ্ধে লড়েছেন, দুবার সিপিএমের প্রশাসন তাকে জেলে পাঠিয়েছে, কিন্তু সিপিএমকে দেখলে এখন আর তার রাগ হয় না। এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করেছেন সেই সব দিনের, শুনবো কি বলছেন তিনি। বুদ্ধবাবু বহুবার অ্যাসেম্বলিতে বলেছে যে এরকম মানুষ বাইরে থাকা উচিত নয়, তার জেলে থাকা উচিত, এবং বহু রকম স্টেটমেন্টও ইস্যু করেছেন। এখন অধীরবাবুর প্রবলেমটা হয়ে গেছে, অধীরবাবু তো এবারে খুব ক্রাইসিসের মধ্যে রয়েছে। ইউসুফ পাঠানকে মমতা ক্যান্ডিডেট করে ওকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে, কারণ মুসলিম ভোটটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। অধীরবাবুর ব্যাকগ্রাউন্ডটা তো একটা ত্রিদীপ চৌধুরীর মানসপুত্র, আরএসপির ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা রেভলিউশনারি পার্টি করে আসা লোক, তারপরে কিছুদিন নকশালদের সঙ্গে ইনভলভমেন্ট ছিল এবং সেটা উনি স্বীকারও করেছেন। এবং এমন সময় এমনও ইন্টারভিউ দিয়েছেন যে একসময় উনি রিভলভারও চালিয়েছেন এবং তার ছোঁড়া গুলিও কথাও উনিও বলেছেন। এই সঙ্গেগুলো অনেক পুরনো, অনেক স্মৃতি। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যে অধীরবাবুকে আমরা দেখেছিলাম শান্ত ধীর স্থির লড়াই করার মতো একটা মানসিকতা, তিনি যত দিন যাচ্ছেন শিশুর মতো ব্যবহার করছেন। 80,000-এর কাছাকাছি মার্জিন এবং থ্রেটটা এত বেশি পরিমাণে চাপটা ওনার উপর এসে যাচ্ছে, সেই চাপটা উনি বোধহয় নিতে পারছেন না, যার জন্য প্রায়ই মেজাজ হারিয়ে ফেলছেন। যাই একে ওকে তাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন, বলে ফেলছেন, এইগুলো করছেন। কোনো সিনিয়র পলিটিশিয়ান এগুলো সাধারণত করে না, কিন্তু অধীরবাবুকেও আমরা কখনো এরকম আগে দেখিনি। উনি খুব শান্ত, একসময় জেল থেকে অবধি উনি ইলেকশন লড়েছেন। আজকে মনে হচ্ছে যেন ওনাকে সেই জেলের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য উনি যা প্রাণ চান তাই করছেন আর কি।